কতটা হয়েছে? এইটা হয়েছিল না 7 নম্বর পর্যন্ত। এটা হবে কোনটা? এটা হয়েছিল না হবে এটা? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হয়েছিল। হ্যাঁ, এটা হয়েছিল। এটা হয়েছিল তাই তো? তার মানে আমরা যা পড়েছি যে প্রত্যক্ষ হতে গেলে কি কি বাধা, ঠিক আছে? আমি একটু এটা যে যে প্রশ্ন হবে আমরা দেখাবো এখানে, কি কি প্রশ্ন হতে পারে, তাহলে আরো মনে থাকবে মেইন মেইন যে পয়েন্টগুলো। ঠিক আছে, প্রত্যক্ষের প্রতি বাধা কি কি পেয়েছিলাম আমরা, না বাধা বা প্রতিবন্ধকতা বলতে পারো। প্রতিবন্ধকতা না কি কি পেয়েছিলাম, একটা হচ্ছে অতি দূর, অতি দূরাত। দুই কি, সামীপ্যাত। অনেক দূরে থাকে। আর ইন্দ্রিয় ঘাতাত, অর্থাৎ ইন্দ্রিয় বৈকল্য যাকে বলা হয়, মানে ইন্দ্রিয়ের বিকলতা। আর কি মনো মনো অনব অনবস্থানাত, মনো অনবস্থানাত, ঠিক আছে? আর কি না, আর হচ্ছে যে সূক্ষ্মাত, মানে অত্যন্ত সূক্ষ্ম অনু পরমাণু এইগুলো প্রত্যক্ষ হয় না। ব্যবধান, ব্যবধানাত, যদি ব্যবধান থাকে, ঠিক আছে, যে একটা প্রাচীর, যদি আমি প্রাচীরের এই পাশে দাঁড়িয়ে থাকি অন্য পাশে কি আছে তা আমি বুঝতে পারবো না, ব্যবধান। আর অভিভব মানে আচ্ছাদন, অভিভব মানে আচ্ছাদন, ঠিক আছে? অভিভব আচ্ছাদন, না কিরকম আচ্ছাদন, না যদি এরকম বলা হয় যে অভিভব আচ্ছাদন, না কিরকম, না যদি বলা হয় যে বলেছিলাম আগের দিন যে কি বলেছিলাম, যে আকাশে নক্ষত্র, আকাশে নক্ষত্র রাত্রে দেখা যায়, ঠিক আছে? আকাশে নক্ষত্র রাত্রে দেখা যায়, কিন্তু ওই নক্ষত্র কিন্তু দিনের বেলায় দেখা যায় না। কেন দেখা যায় না? বা ওই নক্ষত্রগুলো আকাশে প্রত্যক্ষ হয় কখন হয়? রাত্রিতে হয়। তাহলে দিনে কেন হয় না? না দিনে ওই নক্ষত্রগুলো অভিভব হয়ে যায়। দিনে ওই নক্ষত্রগুলো অভিভব হয়ে যায়, অর্থাৎ অভিভব হয়ে যায় বলতে না ওই সূর্যের যে আলো, সূর্যের যে আলো, সেই সূর্যের আলোর দ্বারা ওই নক্ষত্রগুলো ঢাকা পড়ে যায়, ঠিক আছে? সূর্যের আলোর দ্বারা নক্ষত্রগুলো ঢাকা পড়ে যায়, এটা হচ্ছে বক্তব্য। এই যে ঢাকা পড়ে যায় মানে সূর্যের আলো নক্ষত্রগুলোকে অভিভব করে দেয়। অভিভব মানে কি, যে ধরো নক্ষত্রেরও তেজ আছে, মানে নক্ষত্রেরও আলো আছে আর সূর্যেরও আলো আছে, কিন্তু সূর্যের আলোটা অনেক বেশি, যার দ্বারা নক্ষত্রের আলোগুলো ঢাকা যায়। এটা হচ্ছে তাৎপর্য, ঠিক আছে? আর কি আছে না, আর একটা হচ্ছে যে সমানাভিহারাচ্ছ, এটাও বলেছিলাম যে সমানাভিহার, হুম, সমানাভিহার মানে সমানাভিহার বলতে যে একই বস্তুর সঙ্গে মিশ্রণ হয়ে যাওয়া, হুম, একই বস্তুর সঙ্গে মিশ্রণ হয়ে যাওয়া, না একই বস্তুর সঙ্গে মিশ্রণ বলতে বা সমজাতীয় বস্তুর সঙ্গে মিশ্রণ হয়ে যাওয়া। সমজাতীয়, যেমন ধরো বলেছিলাম যে শরবত, শরবত করার জন্য
যে যে উপাদানগুলো লাগে, চিনি, লবণ, লেবু, জল, এইগুলো যখন পৃথক পৃথক ভাবে তোমার সামনে নামানো থাকবে, তুমি প্রত্যেকটা কিন্তু বুঝতে পারবে এটা চিনি, এটা লবণ, এটা লেবুর জল, এটা বা এটা লেবু, এটা জল। যখন ওটাকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়, তখন কিন্তু তুমি আর আলাদা করে প্রত্যক্ষ করতে পারবে না যে এটা এটা লবণ, এটা চিনি, এটা লেমন, এটা ওয়াটারটা করা যাবে, যে জলটাকে প্রত্যক্ষ করা যাবে, কিন্তু জলের মধ্যে যে অন্যান্য যে বস্তুগুলো যে মিশে গেছে, যে লেমন জুস, হ্যাঁ, বা সল্ট, সুগার, এইগুলো যে মিশে গেছে, এইগুলোকে তুমি কিন্তু আর প্রত্যক্ষ করতে পারবে না। এইগুলোকে বলা হয় সমানাভিহার, হ্যাঁ, সমজাতীয় বস্তুর সঙ্গে তাদের মিশ্রণ হয়ে যাওয়া। তাহলে প্রত্যক্ষের প্রতিবন্ধকতা হচ্ছে এইগুলো, মানে প্রত্যক্ষ, মানে প্রত্যক্ষ হওয়ার প্রতি এগুলো বাধা, প্রত্যক্ষ হওয়ার প্রতি এগুলো বাধা। ঠিক আছে। পরবর্তী, এখন বলছে যে তাহলে এই যে সাংখ্যে, সাংখ্যে বলেছিলাম কোনটা প্রধান, মানে আচ্ছা, সাংখ্যের কটা তত্ত্ব? সাংখ্যে কটা তত্ত্ব? 25টি। 25টি, ঠিক আছে। আহ 25টা সাংখ্যে হচ্ছে 25টা তত্ত্ব। এখন এই যে 25টা তত্ত্ব, সাংখ্যে 25টা তত্ত্ব, তা এই সাংখ্যের যে 25টা তত্ত্ব, তার মধ্যে প্রধান কোনটা? প্রধান কোনটা সাংখ্যের 25টা তত্ত্ব, তার মধ্যে প্রধান কোনটা? কি হবে? পুরুষ এবং প্রকৃতি। প্রকৃতি। মূল হচ্ছে প্রকৃতি, ঠিক আছে, হুম। প্রধান হচ্ছে প্রকৃতি। এখন এই প্রকৃতিকে দেখা যায় না, প্রকৃতির অস্তিত্ব আছে কিন্তু প্রকৃতিকে দেখা যায় না, ঠিক আছে। এখন ওটাই বলছে যে প্রকৃতিকে কেন দেখা যায় না, প্রকৃতিকে কেন দেখা যায় না, প্রকৃতিকে দেখা না যাওয়ার কারণ কি, এটা হচ্ছে এখন প্রশ্ন। তখন বলছে দেখো, যে দুটো হতে পারে, মানে আমরা দেখতে পাই না কোন বস্তুটা, যে বস্তুটা নেই, যে বস্তুটা নেই তাকে দেখতে পাই না। যেমন ধরো আকাশ কুসুম, এটা বাস্তবে নেই। ঘোড়ার ডিম, এটা বাস্তবে নেই। খরগোশের শিং, এটা বাস্তবে নেই। তাহলে যে বস্তুর অস্তিত্ব নেই তা আমরা দেখতে পাই না। তাহলে তাহলে মূল কথা হচ্ছে প্রকৃতিকে দেখা যায় না, প্রকৃতির প্রত্যক্ষ হয় না। কিন্তু কেন প্রত্যক্ষ হয় না? প্রকৃতি কি নেই? প্রকৃতি নেই তাই দেখা যায় না, এটা হতে পারে। অথবা এমন কিছু বস্তু যেগুলো আছে তবুও দেখা যায় না, যেমন পরমাণু, অণু, পরমাণু, অণু, পরমাণু, এইগুলো থাকার সত্ত্বেও দেখা যায় না, এগুলো অত্যন্ত সূক্ষ্ম। অণু, পরমাণু বা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া যদিও দূরবীক্ষণের সাহায্যে, অণুবীক্ষণের সাহায্যে দেখা যায়, কিন্তু অণু, পরমাণু এগুলো দেখা খুব সমস্যা, দেখা যায় না। তাহলে এগুলো কেন দেখা যায় না? অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত সূক্ষ্মতাবশত খালি চোখে দেখা যায় না, খুব সূক্ষ্ম, তাই খালি চোখে দেখা যায় না। তাহলে প্রকৃতিকে দেখা যায় না, এটা দুটো কারণ হতে পারে, হয় প্রকৃতি নেই অথবা প্রকৃতি অত্যন্ত সূক্ষ্ম। তাহলে কোনটা? তখন বলছে দেখো যে সৌক্ষ্ম্যাৎ তদ অনুপলব্ধি। উত্তরটা পেলাম যে প্রকৃতি অত্যন্ত সূক্ষ্ম, তাই তার অনুপলব্ধি হয়ে থাকে, ঠিক আছে। প্রকৃতি অত্যন্ত সূক্ষ্ম, তাই তার অনুপলব্ধি হয়, মানে উপলব্ধি হয় না, তাকে প্রত্যক্ষ করা যায় না। বলছে তাহলে তুমি কি করে আছে এটা বলছো? আছে এটা কিভাবে বলছো, যে প্রকৃতি আছে এটা কিভাবে বলছো? বলছে কেন, কার্যত তদুপলব্ধে, কার্যত তদুপলব্ধে, অর্থাৎ যে প্রকৃতি হচ্ছে কারণ, প্রকৃতি হচ্ছে কারণ, সবকিছুর কারণ। কেন?
না প্রকৃতি থেকেই সবকিছু উৎপন্ন হয়েছে। বলছে যে বুদ্ধি, যেটাকে বলা হয়েছে কি বুদ্ধি, ওটাকে কি বলা হয়েছে মহৎ, মহৎকে বুদ্ধি বলা হয়েছে। যে বুদ্ধি তো আমাদের মধ্যে আছে, অহংকার সেটা আছে, পঞ্চভূত আছে, পঞ্চ তন্মাত্রা আছে, ঠিক আছে, এইগুলো সব আছে। বলছে কার্যগুলো আছে, তাহলে এর কারণ তো থাকবেই, কারণ ছাড়া তো কার্য হবে না, তাই না? কারণ ছাড়া কার্য হবে না। অতএব এই যে কার্যবস্তু, কার্যবস্তু কোনগুলো বললাম? কার্যবস্তু বললাম যে, কার্যবস্তু বললাম কোনগুলো? না এই কার্যবস্তু কোনগুলো বললাম? না কার্যবস্তু বললাম যেগুলো এই মহৎ, অহংকার, পঞ্চতন্মাত্র, পঞ্চভূত, এগুলো সব কার্যবস্তু। তাহলে এইগুলো আছে, আর যদি এইগুলো থাকে তাহলে তার যে কারণ প্রকৃতি সেটা তো থাকবেই। তাই বলছে কার্যত তদুপলব্ধে, কার্য থেকে তার উপলব্ধি হয়। তাহলে বলছে প্রকৃতির কার্য কি? না প্রকৃতির কার্য হচ্ছে মহদাদি তচ্চ কার্যম। মহদাদি তচ্চ কার্য মানে মহৎ, অহংকার, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন, পঞ্চভূত, পঞ্চতন্মাত্র, এইগুলো সব হচ্ছে তার কার্য। এদের কারণ কি? প্রকৃতি। দেখো বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। হুম, পরবর্তী। এখন এই সাংখ্যরা হচ্ছে সৎকার্যবাদী, সাংখ্যরা হচ্ছে সৎকার্যবাদী। না কি বক্তব্য? সাংখ্যরা সৎকার্যবাদী। সৎকার্যবাদী, সৎকার্যবাদী মানে কি? মানে সৎকার্যবাদী মানে হচ্ছে সাংখ্যদের মতে, সাংখ্যদের মতে একটা সিদ্ধান্ত আছে। কি সিদ্ধান্ত সেটা? না সাংখ্যরা বলেন যে ধরো কার্য কোথা থেকে উৎপন্ন হয়? কার্য কোথা থেকে উৎপন্ন হয় বলো? কারণ থেকে। কারণ থেকে উৎপন্ন হয়। কার্য উৎপন্ন হয় কারণ থেকে, তাই তো? এখন সাংখ্যদের একটা মত হচ্ছে যে কারণের মধ্যে কার্যটা উৎপত্তির পূর্ব থেকেই সূক্ষ্ম অবস্থায় নিহিত আছে বা নিহিত থাকে। দেখো ভালো করে বুঝতে হবে। কারণ ধরো ভাত আর চাল, ভাত আর চাল কোনটা কার্য কোনটা কারণ? ভাত আর চাল কোনটা কার্য কোনটা কারণ? ভাতটা হচ্ছে কার্য, চালটা হলো কারণ। চালটা হচ্ছে কারণ, ঠিক আছে? কারণের মধ্যে মানে চালের মধ্যে কার্যটা মানে ভাতটা উৎপত্তির পূর্বে, মানে ধরো উৎপত্তির পূর্বে মানে মানে চাল অবস্থাতেই, উৎপত্তির পূর্বে মানে কি? মানে ভাত হওয়ার পূর্বে, মানে চাল অবস্থাতেই সূক্ষ্ম অবস্থায় নিহিত থাকে। তার মানে কি ওই ভাতটা, ওই ভাতটা চালের মধ্যে আগে থেকেই থাকে। মানে ভাতটা হচ্ছে কার্য অবস্থা, কার্য অবস্থাটা কারণে আগে থেকেই নিহিত থাকে। মানে কার্যটা আগে থেকেই আছে, কার্যটা আগে থেকেই আছে। কোথায় আছে? না ওই কারণের মধ্যে আছে। মানে কার্যটা সৎ, অসৎ মানে নেই, যেটা যা নেই সেটা অসৎ, আর যেটা আছে সেটা সৎ। তাহলে কার্যটা উৎপত্তির পূর্বেও সৎ, কার্যটা উৎপত্তির পূর্বেও সৎ। আবার ধরে বলছি, একটা ছোট বীজ থেকে বিশাল বড় বৃক্ষ হয়, বিশাল বড় বৃক্ষ হয়। সাংখ্যদের বক্তব্য যে ওই বিশাল বড় বৃক্ষটা
উৎপত্তির পূর্বে ওই বীজের মধ্যেই নিহিত আছে। ওই বৃক্ষটা যত বড়ই বৃক্ষ হোক সেটা উৎপত্তির পূর্বে বীজের মধ্যেই নিহিত আছে। অতএব কার্যটা উৎপত্তির পূর্বেও বিদ্যমানই আছে। কোথায় আছে? কারণের মধ্যে আছে। ঠিক আছে, যেটা যখন কারণের মধ্যে আছে তখন আমরা দেখতে পাই না। যখন কারণের মধ্যে আছে তখন আমরা দেখতে পাই না, আর যখন কার্যের মধ্যে আছে তখন আমরা দেখতে পাই। ঠিক আছে, যখন কারণের মধ্যে আছে তখন আমরা দেখতে পাই না, আর যখন কার্যের মধ্যে আছে তখন আমরা দেখতে পাই। মানে যখন কার্য হয়ে যায়, তখন আমরা দেখতে পাই, এটা হচ্ছে বক্তব্য। আর যখন কারণের মধ্যে আছে তখন দেখতে পাই না। ঠিক আছে, তাহলে কি হলো? তার মানে এই যে সৎ কার্যবাদ, মানে কার্যটা উৎপত্তির পূর্ব থেকেই সৎ, মানে বিদ্যমান। যে এমন নয় যে বৃক্ষটা এখন বড় হয়েছে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, মানে এখন এটা আছে, আর যখন বীজের মধ্যে ছিল তখন ছিল না, এমন নয়। ওটা বীজের মধ্যেও এই বৃক্ষটা ছিল, বীজের মধ্যেও এই বৃক্ষটা ছিল। এইরকম সিদ্ধান্তকে স্বীকার করে কারা? এইরকম সিদ্ধান্তকে স্বীকার করেন সাংখ্যরা। তাই এই সৎকার্যবাদ তাদের একটা প্রধান সিদ্ধান্ত, মানে সাংখ্যদের প্রধান সিদ্ধান্ত সৎকার্যবাদ। আর নৈয়ায়িকরা হচ্ছে অসৎ কার্যবাদী। তারা বলে যে না, এটা লিখে রাখবে যে নৈয়ায়িকরা বলেন যে না, ধরো তাদের নৈয়ায়িকদের বক্তব্য যে অত বড় বৃক্ষটা ওইটুকু বীজের মধ্যে কি করে থাকবে? এটা অত বড় বৃক্ষ, ওই বৃক্ষটা ওই ছোট বীজের মধ্যে কি করে থাকবে? এটা হতে পারে না, এটা ফালতু কথা। মানে কার্যটা উৎপত্তির পূর্বে বীজের মধ্যে থাকে না, বা কার্যটা উৎপত্তির পূর্বে অন্তত কারণে থাকে না। অতএব কার্যটা ছিল না, উৎপত্তির পূর্বে ছিল না, অতএব অসৎ, কার্যটা অসৎ। সেই জন্য নৈয়ায়িকরা হচ্ছে অসৎ কার্যবাদী। আর সাংখ্যরা বলেন যে না, কার্যটা উৎপত্তির পূর্বে কারণের মধ্যে নিহিত থাকে, তাই ওরা সৎ কার্যবাদী। এই সৎ কার্যবাদ যে সিদ্ধান্ত, এটাকে স্থাপন করার জন্য সাংখ্যরা কয়েকটা কারণ, যে যে যুক্তি, সেগুলো কি কি? মানে এই কয়েকটা যুক্তির দ্বারা সাংখ্যরা সৎকার্যবাদ যে সিদ্ধান্তটাকে স্থাপন করেছে। এই কয়েকটা যুক্তির মাধ্যমে, কি কি না, অসদুপকরণাৎ, অসদুপকরণাৎ, ঠিক আছে। 2 হচ্ছে উপাদান গ্রহণাৎ। 3 হলো সর্বসম্ভবা ভাবাৎ। 4 হচ্ছে সক্তস্য সক্রিয় করণাৎ। 5 হলো কারণ ভাবাৎ। এইগুলো হচ্ছে এইটা হচ্ছে এই 5টা যুক্তির মাধ্যমে সৎকার্যবাদ সিদ্ধান্তটা স্থাপিত হয়। এই 5টা যুক্তির মাধ্যমে সৎকার্যবাদ সিদ্ধান্তটা স্থাপিত হয়। এখন এই যে বানানগুলো ভালো করে দেখে যেও, ওরা বানানটাকেও হেরফের করে দেয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে যে সর্বসম্ভবা ভাবাৎ, এটা দিয়ে আকারটা এখানে ঢুকিয়ে দেয়, সর্বসম্ভবা এরকম করে দেয়, তখন কিন্তু গুলিয়ে যাবে। তাই এই বানানগুলো দেখে যাও কোনটা কি ঠিক আছে। পরবর্তী শ্লোক। এখন আমি বলেছিলাম হয়তো যে ব্যক্ত এবং অব্যক্তের মধ্যে বৈসাদৃশ্য, ব্যক্ত এবং অব্যক্তের মধ্যে বৈসাদৃশ্য। আচ্ছা, ব্যক্ত কি? মহদাদি। আর অব্যক্ত কি? অব্যক্ত হচ্ছে প্রকৃতি। বোঝা গেছে? আগেও বলেছিলাম ব্যক্ত কি? ব্যক্ত হচ্ছে মহদাদি। অব্যক্ত কি?
অব্যক্ত হচ্ছে প্রকৃতি, ঠিক আছে, ব্যক্ত মহদাদি অব্যক্ত প্রকৃতি। নাকি বলছে ব্যক্ত ব্যক্ত মহদাদি অব্যক্ত প্রকৃতি। নাকি বলছে দেখো যে মানে ব্যক্তের মধ্যে কি কি গুণ আছে আর অব্যক্তের মধ্যে কি কি গুণ আছে, এটা এখন দেখার, যে ব্যক্তর মধ্যে কি কি গুণ আর অব্যক্তের মধ্যে কি কি গুণ বা বৈশিষ্ট্য। ব্যক্ত বলতে কারা? না, ব্যক্ত হচ্ছে ওই যে মহৎ, অহংকার, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। ব্যক্ত মানে কি? যা আমরা প্রত্যক্ষ করতে পারি সেগুলোই ব্যক্ত, যা আমরা দেখতে পাই সেগুলোই ব্যক্ত, যা আমরা প্রত্যক্ষ করতে পারি দেখতে পাই সেগুলো ব্যক্ত, যা আমরা প্রত্যক্ষ করতে পারি না সেগুলো অব্যক্ত। ঠিক আছে, এখন তাহলে যে ব্যক্তির কি কি গুণ সেগুলো বলা হচ্ছে। ব্যক্তির গুণ হচ্ছে হেতুমত, 2 হচ্ছে অব্যাপী, 3 হলো সক্রিয়ম, 4 হচ্ছে অনেকাশ্রিতম, 5 লিঙ্গম, 6 সাবয়বম, 7 পরতন্ত্রম। এইগুলো হচ্ছে ব্যক্তির বৈশিষ্ট্য। এইগুলো হচ্ছে ব্যক্তির বৈশিষ্ট্য। আর অহেতু মত, অব্যক্তের মানে এর ঠিক বিপরীত হচ্ছে অব্যক্ত। ব্যাপী, ব্যাপী মানে কি? মানে সর্বত্র বিরাজমান, প্রকৃতি হচ্ছে সর্বত্র বিরাজমান। আর যেগুলো এই যে মহৎ, বুদ্ধি, অহংকার, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এইগুলো সীমিত জায়গায় থাকে, সর্বত্র বিরাজমান হতে পারে না, এগুলো সীমিত জায়গায় থাকে, তাই না? আমার হাতটা কতটুকু জায়গা নিয়ে থাকে, সর্বত্র বিরাজমান নয়। সক্রিয়, প্রকৃতি হচ্ছে নিষ্ক্রিয়। সাংখ্য মতে প্রকৃতি নিষ্ক্রিয় বা জড় পদার্থ, এটা মাথায় রাখবে। মানে প্রকৃতি কোনো ক্রিয়া করতে পারে না, প্রকৃতির মধ্যে কোনো ক্রিয়া থাকে না। হুম, এবং স্বতন্ত্র, এইটা হচ্ছে এইগুলো হচ্ছে এই প্রকৃতি বা অব্যক্তের কাজ। অব্যক্তকে আর মহদাদিকে বললাম যে অব্যক্ত হচ্ছে অব্যক্ত হচ্ছে প্রকৃতি আর ব্যক্ত হচ্ছে মহদাদি। অব্যক্ত হচ্ছে প্রকৃতি আর ব্যক্ত হচ্ছে মহদাদি। এই হেতুমত, অব্যাপী, সক্রিয়, অনেকাশ্রিতম, লিঙ্গম, সাবয়বম, পরতন্ত্রম, এগুলো হচ্ছে ব্যক্তির বৈশিষ্ট্য, ব্যক্তির গুণ। আর অব্যক্ত, অহেতুমত, ব্যাপী, নিষ্ক্রিয় বা জড়, একাশ্রিতম, অলিঙ্গম, নিরবয়বম, স্বতন্ত্র, এগুলো হচ্ছে প্রকৃতির বৈশিষ্ট্য। এই পার্থক্যগুলো মাথায় রাখবে, ঠিক আছে, এইগুলো দেয়। পরে হচ্ছে যে এখন এদের মধ্যে মিল কি আছে, মানে ওই ব্যক্ত আর অব্যক্তের মধ্যে মিল কি আছে, সাদৃশ্য কি আছে। সাদৃশ্য দেখো, এখন সাদৃশ্য বলবে না ত্রিগুণম,
ত্রিগুণম মানে সত্ত্ব রজস তম এই তিনটে গুণ যেমন প্রকৃতির মধ্যে থাকে তেমনি মহদাদির মধ্যেও থাকে। তিনটে গুণ সত্ত্বম রজস্তম এই তিনটে গুণ যেমন প্রকৃতির মধ্যে থাকে তেমনি মহৎ অহংকার যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় মন, পঞ্চভূত পঞ্চ তন্মাত্রা এদের মধ্যেও থাকে। তাই বলছে ত্রিগুণম। অবিবেকী, এই অবিবেকী যেমন প্রকৃতি অবিবেকী তেমনি এই মহদাদি মহৎ অহংকার এরাও অবিবেকী। বিষয় এগুলো সবই সামান্য অচেতন, প্রসবধর্মী। ঠিক আছে, বলছে বলছে এইগুলো হচ্ছে অব্যক্ত এবং ব্যক্তের সাধর্ম মানে সাদৃশ্য। ব্যক্তকে ব্যক্ত মহদাদি, অব্যক্তকে প্রকৃতি, এইগুলো হচ্ছে এদের সাধর্ম। আর এই যে ব্যক্তম তথা প্রধানম, দেখো ত্রিগুণম অবিবেকী বিষয় সামান্যম অচেতনম প্রসবধর্মী ব্যক্তম তথা প্রধানম। ব্যক্ত মানে মহৎ অহংকার, এইগুলো হচ্ছে ব্যক্ত, আর প্রধান মানে প্রকৃতি। তাহলে এইগুলো হচ্ছে মানে এই উভয়ের তাদের একই সমান ধর্ম হচ্ছে এইগুলো, ত্রিগুণম অবিবেকী বিষয়গুলো সমান ধর্ম। আর তদ্বিপরীত মানে এই গুণগুলোর থেকে বিপরীত হচ্ছে আবার যে পুরুষ, মানে পুরুষ কি পুরুষের বৈশিষ্ট্য কিন্তু যে এইগুলোর বিপরীত। অর্থাৎ অত্রিগুণাত্মক, বিবেকী, অবিষয়, অসামান্য, চেতন। দেখো সাংখ্যে পুরুষ চেতন, প্রকৃতি কিন্তু অচেতন। এগুলো আগেই বললাম, প্রকৃতি নিষ্ক্রিয়, পুরুষ কিন্তু সক্রিয়। মানে পুরুষ কাজ করতে পারে, প্রকৃতি কিন্তু নিষ্ক্রিয়। আর কি বলছে না অপ্রসবধর্মী, তার মানে কি প্রসবধর্মী মানে প্রকৃতির থেকে উৎপন্ন হয়, পুরুষের থেকে উৎপন্ন হয় না। প্রসবধর্মী মানে কি উৎপন্ন কোথা থেকে হয়, প্রকৃতির থেকে। প্রকৃতি পুরুষের সংযোগ বশত মিলন বশত প্রকৃতির থেকে উৎপন্ন হয়, তাই প্রকৃতি হচ্ছে প্রসবধর্মী। পুরুষ কিন্তু প্রসবধর্মী নয়। প্রকৃতি অচেতন, পুরুষ কিন্তু চেতন। প্রকৃতি সামান্য, পুরুষ কিন্তু সামান্য নয়, অসামান্য। ঠিক আছে, প্রকৃতি বিষয়, পুরুষ কিন্তু অবিষয়। এইরকম ভাবে এগুলো মনে রাখতে হবে। পরবর্তী এখন এই যে তিনটে গুণ আছে সত্ত্বম রজস তমঃ, এই তিনটে গুণের এই তিনটে গুণের এই তিনটে গুণের কাজ কি বা এদের বৈশিষ্ট্য কি? তিনটে গুণ কি কি আছে? সত্য রজন তম। সাংখ্য মতে তিনটে গুণ। ঠিক আছে, সাংখ্য মতে তিনটে গুণ কি কি? সত্যগুণ, রজগুণ আর তমগুণ না স্যার? এক হচ্ছে সত্ত্বম রজহ এবং দুই হচ্ছে তমহ। এই তিনটে গুণ কি করে? প্রীত্যাত্মক,
মানে সত্ত্ব থেকে প্রীতি উৎপন্ন হয়, আনন্দ উৎপন্ন হয়, সত্ত্ব থেকে প্রীতি উৎপন্ন হয়, ঠিক আছে। আর রজর কি? রজ হচ্ছে অপ্রীত্যাত্মক। আর তমর কি? বিষাদাত্মক। মানে তমগুণ হচ্ছে বিষাদাত্মক, তমগুণ বিষাদাত্মক, ঠিক আছে। আচ্ছা, এদের কার্য কি? কার্য, সত্ত্বগুণের কাজ কি? প্রকাশ। সত্ত্বগুণের কাজ হচ্ছে প্রকাশ। রজগুণের কাজ কি? প্রবৃত্তি, ঠিক আছে। আর তমগুণের কাজ কি? না, তমগুণের কাজ হচ্ছে মানে নিয়মিত করা। নিয়মিত করা মানে কি? যে তুমি কোনো কার্যে প্রবৃত্ত হবে, তোমাকে থামিয়ে দেওয়া, তোমাকে রেগুলেট করা। তমগুণ মানে কি? তমগুণ যার মধ্যে থাকে তার মধ্যে আলস্য, জড়তা, এই হচ্ছে হবে, এই একটু ঘুমিয়ে নি, এইরকম ব্যাপারটা থাকে। তুমি যে কোনো কার্যে প্রবৃত্তি হবে বা তুমি যে কোনো কার্যে প্রবৃত্ত হবে, সেই প্রবৃত্ত হওয়া থেকে তোমাকে বাধা দেয়। পরে পরে করবি, পরে হবে, এই এখন ঘুমিয়ে নি, এই একটু মানে অলস মনে হচ্ছে, আলস্য লাগছে, আমি একটু শুয়ে পড়ি, ক্লান্ত লাগছে শুয়ে পড়ি, এইভাবেই সারাদিনটা কেটে যায়। তাহলে ওকে বলা হয় নিয়মিত করা, বা হ্যাঁ নিয়মিত করা, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে কার্য। আর কি বলছে না, এবং এইগুলো হচ্ছে এই তিনটে গুণের স্বরূপ। পরবর্তী কি দেখো। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ স্যার। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে তো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হুম হুম পরবর্তী দেখো, যে এই তিনটে গুণ কি প্রয়োজন, এই তিনটে গুণের প্রয়োজন কি, ঠিক আছে। এখন প্রশ্ন, তিনটে গুণের প্রয়োজন কি। দেখো বলছে যে সত্যম লঘু প্রকাশকম। আবার তিনটি গুণ কি কি? এক হচ্ছে সত্য, রজহ আর তমহ, এই তিনটে গুণ। এই তিনটে গুণের প্রয়োজন কি? তিনটে গুণের প্রয়োজন প্রকাশ। মানে তিনটে, এটা হচ্ছে, একটা হচ্ছে প্রকাশ, মানে প্রকাশ করে, এটা হচ্ছে প্রকাশ করে মানে জ্ঞানের প্রকাশ করে বা বিষয়কে প্রকাশ করে, বিষয়কে প্রকাশ করে। এবং এই সত্যগুণ হচ্ছে লঘু, সত্যগুণ হচ্ছে লঘু এবং প্রকাশক, প্রকাশক। দুই হচ্ছে তমগুণ কিরকম? তমগুণ হচ্ছে চঞ্চল এবং উপষ্টম্ভক। উপষ্টম্ভক মানে কি? উপষ্টম্ভক মানে হচ্ছে যে 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 উপষ্টম্ভক মানে কি? যে চালনা করে, চালক, ঠিক আছে। রজগুণ যার মধ্যে থাকে সে চালক হয়, মানে সে সে সবাইকে চালনা করতে সমর্থ বা চালনা করতে প্রবৃত্ত হয়, সে সবাইকে চালনা করে, এরকম অর্থ। আর কি? ওটা যেমন বললাম যে লঘু, এটা কি? এটা চঞ্চল, চঞ্চল। আর তমগুণ কি? গুরু এবং আবরক। মানে আবরক মানে কি? তোমার মধ্যে যদি জ্ঞানের উদয় হয়, তোমার মধ্যে সত্যগুণ আছে, এই ভুল বলছি, তমগুণ আছে,
কারোর মধ্যে যদি তমগুণ থাকে, তাহলে তমগুণ থাকলে তার যে জ্ঞানের মানে যে জ্ঞান যে প্রকাশিত হবে, যে জ্ঞান মানে হৃদয়ের মধ্যে যে জ্ঞানের যে প্রকাশ ঘটবে সেইটা আচ্ছাদন করে দেবে, মানে জ্ঞানকে আচ্ছাদন করে দেবে। ঠিক আছে, কি বললাম? সেই জন্য বলেছে আবরক। যদি কারোর হৃদয়ে জ্ঞানের প্রকাশ ঘটতে থাকে তাহলে সেটা আচ্ছাদন করে দেবে, প্রকাশ করতে দেবে না। এটা হচ্ছে বক্তব্য, এটা তমগুণের কাজ। তাহলে কি হলো না, গুরু বর্ণকম, এই যে গুরু এবং বর্ণকম এব তমহ, মানে কি যে, এবং এটা যে গুরু, গুরু মানে হচ্ছে কি, গুরু মানে হচ্ছে ভারী, গুরু মানে ভারী, লঘু মানে হালকা, লঘু হালকা, গুরু ভারযুক্ত, চঞ্চল মানে চলৎ স্বভাবযুক্ত। তাহলে কি হলো, সত্যগুণ প্রকাশ করে, সত্যগুণ জ্ঞানের প্রকাশ করে। যার মধ্যে সত্যগুণ আছে তার মধ্যে জ্ঞানের উদয় হয়, জ্ঞান প্রকাশিত হয়। আবরক, তমগুণটা হচ্ছে আবরক। যার মধ্যে তমগুণ আছে তার মধ্যে জ্ঞান প্রকাশিত হতে চাইলেও, জ্ঞান প্রকাশিত হতে চাইলেও প্রকাশ হতে দেবে না, কারণ তমগুণ জ্ঞানকে আবৃত করে, তমগুণ জ্ঞানকে আবৃত করে। এবং আর রজগুণ, রজগুণ ঠিক আছে, রজগুণ কি করে, রজগুণ প্রবৃত্ত করায়, সমস্ত কার্যে রজগুণ প্রবৃত্ত করায়। এই হচ্ছে বক্তব্য। এবং এই তিনটে গুণ কি করে প্রবৃত্ত হয়, এই তিনটে গুণ কি করে প্রবৃত্ত হয়, একটা তো লাইন দিয়েছে, প্রদীপবৎ চাথত বৃত্তি, এই লাইনটা মাথায় রাখবে যে প্রদীপবৎ, প্রদীপবৎ চাথত বৃত্তি, অর্থাৎ যে দেখো, মানে কেন এই প্রশ্নটা এলো, প্রশ্নটা এলো এই কারণে যে সত্যগুণ, রজগুণ, তমগুণ এরা তো একে অপরের বিরুদ্ধে না, এরা তো একে অপরের বিরুদ্ধে। সত্যগুণ একরকম, তমগুণ একরকম। সত্যগুণ সে জ্ঞানের প্রকাশ করে, তমগুণ জ্ঞানকে ঢেকে দেয়, রজগুণ সে কার্যে প্রবৃত্ত করে। তাহলে এইগুলো একে অপরের বিরুদ্ধে, কেউ তো কাউকে হেল্প করে না, তাই না? একজন জ্ঞানকে উদয় করে তো অন্যজন জ্ঞানকে বিনাশ করে, ঢেকে রাখে, না জ্ঞানের উদয় হবে না। তাহলে একে অপরের বিরুদ্ধে। বলছি তাহলে এগুলো কিরকম ভাবে কার্যে প্রবৃত্ত হয়? বলছে প্রদীপবৎ চার্থ বৃত্তি। প্রদীপবৎ, প্রদীপবৎ মানে কি, প্রদীপের মতো। যেমন ধরো বলছে দেখো, প্রদীপ, প্রদীপে যেগুলো ব্যবহার হয়, প্রদীপটা হচ্ছে একটা ধাতব পদার্থ, সেটা আলাদা বস্তু। তেল, সেটা তেল জাতীয় বস্তু, সেটা পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। যেটা সলতে, সেটা কাপড়ের তন্তু জাতীয় দ্রব্য, সেটাও পুড়ে যায়। কিন্তু এই তিনটে একসঙ্গে প্রবৃত্ত হয়ে প্রকাশ কার্য করে। তিনটে পরস্পর ভিন্ন ভিন্ন পদার্থ, একটা তৈল জাতীয় পদার্থ তরল, একটা তন্তু জাতীয় পদার্থ নরম, একটা কঠিন। প্রদীপটা হয় পাথরের হয় কিংবা কাঁসার হয়, পেতলের হয়, ইত্যাদি হয়, এরা কঠিন। তাহলে তিনটে ভিন্ন জাতীয় দ্রব্য, কিন্তু তিনটে ভিন্ন জাতীয় দ্রব্য হলেও তারা যে প্রকাশ কার্য করে সেটা কিন্তু একসঙ্গে করে। ওইখানে ভূমিকা সবাইকার সমান, ওই প্রকাশ কার্যে ভূমিকা সমান। এটা হচ্ছে বক্তব্য। দেখো বোঝা গেল কি বললাম? তাই বোঝে প্রদীপবৎ চার্থত বৃত্তি, বৃত্তি মানে প্রবৃত্তি। পরবর্তী